দর্শক, ঐতিহাসিক ৩ আগস্ট এবং এক দফা ঘোষণা নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী জুম্মাতুল বিদা। বিদা, আজকের দিনটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। যদি আমরা বলি 2 বছর আগের কথা, আজকের দিনটিকে ঘিরে কি কি কর্মসূচি এবং আপনি যেখানে আছেন কি কি হচ্ছে? যদি সেই দিনটিকে স্মরণ করতে হয় এবং সেই দিনের প্রেক্ষাপট তুলে ধরতে হয় তাহলে 2 বছর আগে অর্থাৎ 2024 সালের আজকের এই দিনে মূলত যে পদযাত্রা বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছিল রাজধানীর বাহির থেকে, সেটি মিলেমিশে একাকার হয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেখান থেকে অসহযোগ আন্দোলন এবং পরে এক আঙ্গুল তুলে সরকার অর্থাৎ তৎকালীন যারা দায়িত্বে ছিলেন এবং ক্ষমতায় ছিলেন তাদেরকে লাল কার্ড দেখিয়ে ঘোষণা আসে এক দফার। এবং সেই ঘটনায় কিন্তু প্রথমবারের মতো 1 আগস্ট মুক্তি পাওয়া যেই 6 জন সমন্বয়ক ছিল ডিবি কার্যালয়ে যারা বন্দী অবস্থায় ছিলেন, তাদেরকেও কিন্তু প্রকাশ্যে দেখা যায় এবং তারা অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন, এক দফার ঘোষণা দেন এবং পরবর্তী কর্মসূচি কি কি করতে হবে সেই দিক নির্দেশনা দেন। তারপরে সেই কেন্দ্রীয় শহীদ মিনারের যেই গণজোয়ার সেটি ছড়িয়ে যায় পুরো বাংলাদেশে এবং জনমানুষের আকাঙ্ক্ষা থেকে কিভাবে আসলে এই 5 তারিখের দিকে এগিয়ে গিয়েছে সেটিও কিন্তু পুনরায় একটু ভাববার বিষয়। 3 আগস্টের সেই গল্পটুকু আসলে ক্যামেরার চোখে কিংবা গণমাধ্যম কর্মীর হিসেবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি যতটুকু দেখেছি সেটি তো বললাম, কিন্তু ঠিক এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সার্জিস আলম, সেই 3 আগস্ট 6 জন সমন্বয়কের একজন, যারা মুক্ত আলোয় প্রথমবারের মতো আরেকবার ঘোষণা দিতে পারে তাদের আকাঙ্ক্ষার কথা। এবং আজকের দিনেও কিন্তু তারা উদযাপন করেছে এই দিনটি শহীদ পরিবার এবং শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সাথে একই সাথে যারা আহত রয়েছেন তাদেরকে নিয়ে তারা মূলত স্মৃতিচারণ করেছেন। উদযাপনটা অশ্রুর, তবে স্মৃতিচারণে নতুন আকাঙ্ক্ষা যুক্ত করেছেন, নতুন প্রতিশ্রুতি দিয়েছেন। আজকের এই দিনে সার্জিস আলমের কাছে প্রথমে জানতে চাইব সেই দিনের কথা আর এই দিনের কথা, পার্থক্যটা কতটুকু দেখছেন, কতটা উতরে উঠতে পেরেছেন কিংবা আকাঙ্ক্ষা কতটুকু হাতে ধরতে পেরেছেন, অধরা রয়ে গিয়েছে কতখানি? অনেকটুকুই আসলে অধরা আছে, কিন্তু আশাবাদের জায়গা যেটা, যে বাংলাদেশের এই তরুণ প্রজন্ম তারা তো এটার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, এই অভ্যুত্থানের সাথে তারা নেতৃত্বে ছিল, তারা অংশগ্রহণে ছিল, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে তারা রাজপথে ছিল। ওই আকাঙ্ক্ষাটা, ওই স্পিরিটটা এখনও আছে তাদের মধ্যে। এবং এজন্যই ধরেন কোনো একটা ক্ষমতাসীন দল চাইলেও কোনো কিছু করে এত সহজে পার পেয়ে যাবে না। চাইলেই হয়তো রড দিয়ে একটা চোখ তুলে ফেলার পরেও আবার কয়েকটা জীবন নিয়ে নেওয়াটা এত সহজ হবে না। সো এটা সত্যি যে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম বাংলাদেশটাকে, অতটুকু জায়গায় আসলে যায়নি। কিন্তু আমি এটাও মনে করি যে ওটা যেতেও একটা সময় লাগবে, হয়তো ধাপে ধাপে যাবে। যার একটা ধাপ ছিল হয়তো 5ই আগস্ট 2024, একটা ধাপ হয়তো ছিল ইন্টারিম সরকার, আরেকটা ধাপ বর্তমান নির্বাচিত সরকার। কিন্তু দিন শেষে এই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারাই যাবে, সেটা যে কোনো দলই হোক না কেন, বিএনপি, জামায়াত, এনসিপি, তারাই জনগণের কাছে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। আমরা খুব করে চাই যে আমরা যেন বাংলাদেশের ওই পরিবর্তনটা দেখে যেতে পারি। আজকেও যখন আমরা শহীদ পরিবারের সাথে কথা বলছিলাম, আমাদের জুলাইয়ের আহত যোদ্ধাদের সাথে কথা বলছিলাম, তাদের মধ্যে একটা কিন্তু তীব্র একটা বাসনা যে বাংলাদেশটাকে তারা ওইভাবে দেখতে চায়। আবার কিছু দুঃখজনকও বিষয় আছে, যেমন তাদের এখনও অনেক আহত আছে যে আজকে এখান থেকে অপারেশনের জন্য গেল, জীবনের শেষ দিন পর্যন্ত তার এই চিকিৎসা নিতে হবে। তাদের প্রতি বর্তমান সরকারের যতটুকু যত্নশীল হওয়া দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না। শহীদ পরিবারদেরকে তো আপনি সম্মানী দিয়ে বা কিছু পুনর্বাসন করে তার সন্তানকে ফিরিয়ে দিতে আমরা পারবো না, কিন্তু তারা যেটা প্রত্যাশা করে একটু সম্মান, ওই সম্মানটা সরকারি বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখন কিন্তু আমরা দেখাতে দেখছি না। পাশাপাশি তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন দেখবে যেই খুনির হুকুমে তাদের সন্তানদেরকে হত্যা করা হলো, ওই খুনিকে যখন ফাঁসিতে ঝুলানো হবে, তার রায় কার্যকর করা হবে, তখন শান্তি পাবে। যখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা সরাসরি এই আমার জুলাই যোদ্ধাদেরকে হামলার সাথে সম্পৃক্ত, গুলি করার সাথে সম্পৃক্ত, তারা যখন উন্মুক্তভাবে চলাফেরা করে, বিএনপির পক্ষ থেকে যখন শিথিলতা দেখা যায় এবং যখন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা দেখি না, তখন কিন্তু এটা আমাদেরকে আশাহত করে। তা আমরা প্রত্যাশা করব যে অন্তত ওই বিচারের প্রশ্নে এবং আমাদের এই শহীদ পরিবারদের সম্মান, পুনর্বাসন, এই বিষয়গুলোতে 5ই আগস্টের আগে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আগামীতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের আলাদা দল থাকতে পারে, মত থাকতে পারে, কেউ ক্ষমতা এখন আছে, কেউ আগামীতে না থাকতে পারে, কিন্তু ওই যে 3 আগস্ট 5 আগস্টে আমাদের যে একান্ত চাওয়াটা ছিল, আমরা দু চোখ বন্ধ করে যে প্রত্যাশা করতাম আকাশের দিকে তাকিয়ে,
চোখের পানি ছেড়ে দিয়ে ওই শহীদ মিনার যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, আমরা আজকেও চাই যে আমরা সবাই মিলে একসাথে যেন ওই বাংলাদেশটা গড়ার জন্য ব্যক্তি গোষ্ঠী দলের স্বার্থকে একপাশে রেখে বাংলাদেশের জন্য লড়াইটা করি। বাংলাদেশের মুক্তির কথা বলছেন, অসহযোগ আন্দোলনের ঘোষণার সময় বিভিন্ন পর্বে কিন্তু বলেছেন গ্যাসের বিল না দেওয়া থেকে শুরু করে পানির বিল না দেওয়া, অর্থাৎ প্রতিটি ধাপ বলেছেন রেমিটেন্স যোদ্ধারা যাতে রেমিটেন্স না পাঠায়। সেই যে গ্যাস কারেন্ট বিল, এখন আপনারা আসলে এই মৌলিক চাহিদা পাশাপাশি জনসাধারণের যেই বিষয়গুলো রয়েছে এগুলোর জন্য কতটুকু সোচ্চার রয়েছেন? অর্থাৎ আপনারা তো সেই 3 আগস্টের পরে নিজেরা নিজেদের একটি রাজনৈতিক দল গঠন করেছেন, আপনারা কি রাজনৈতিক দল হিসেবে এই বিষয়গুলোতে সোচ্চার আছেন কি? আপনি এটা মানে বর্তমান সরকারের রিয়াকশন আপনি বুঝতে পারবেন। আমরা জুলাই পদযাত্রা 100টা উপজেলায় গিয়েছি। প্রত্যেক উপজেলায় গিয়ে ওই উপজেলার মানুষের সমস্যা কী, কারা সমস্যাটা করছে, কারা এখনও অটো স্ট্যান্ড থেকে চাঁদা নিচ্ছে, কারা একজন মানুষ তার জমিটা বিক্রি করবে, একজন কিনবে, সেখান থেকেও কারা চাঁদাবাজি করছে, কারা সরকারি সকল উন্নয়নমূলক কাজে ঠিকাদার থেকে আগেই টাকা নিয়ে নিচ্ছে তারপরে কাজ শুরু করতে দিচ্ছে, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করেছি। কারা এখনও মাদকের ব্যবসাটা চালাচ্ছে। যখন আমরা এগুলো নিয়ে কথা বলেছি, এগুলো যখন ক্ষমতাসীনদের বিরুদ্ধে গিয়েছে, সরকার আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। সরকার এই যে একজন নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিবাদ করছে দেখে তাকে বেয়াদব বলছে, তার কথাকে অতিরিক্ত বলছে, তার কণ্ঠরোধ করতে চাচ্ছে, এটা কিন্তু ব্যক্তি নাসিরুদ্দিন পাটোয়ারি না। এইরকম কথা বলেছিল ওসমান হাদি, প্রতিবাদ করেছিল ওসমান হাদি, তাকে শেষ করে ফেলা হয়েছে। সেদিন হবিগঞ্জে এবং সিলেটে যদি নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়িটাকে পেত তাহলে সেদিন তাকে হত্যা করা হতো। তাহলে বর্তমান আমরা যেটা দেখছি যে সরকার মনে করছে তারা এটা আসলে তাদের পুরাতন অভ্যস্ততা, সেই 78 থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত যে অভ্যস্ততা, যে কাউকে প্রতিবাদ করতে দিবে না, কণ্ঠরোধ করবে। যদি কেউ প্রতিবাদ করে, সত্যটাকে সত্য বলে, ন্যায়টাকে ন্যায় বলে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, যেমন আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। তো আমরা শুধু সরকারকে এই জিনিসটা বলতে চাই আমাদের জায়গা থেকে যে এই প্রজন্মের কারো কণ্ঠরোধ করা সম্ভব না, বরং আপনাদের কিছু নেতাকর্মী বা বিভিন্ন জায়গায় দলীয়ভাবে যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে সংশোধন করুন, আমরা আপনাদের সাথে থাকব। কিন্তু যদি ভুলের পথে পা বাড়িয়ে কণ্ঠরোধ করতে চান, এই কণ্ঠ কোনোদিন রোধ করতে পারবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যুক্ত হয়েছিলাম সার্জিস আলমের সাথে, এবং এখানে এখন শহীদ পরিবারের সদস্যরা তো আছেনই, এর পাশাপাশি আহতরা আছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তারাও কিন্তু বক্তব্য রেখেছেন মঞ্চে, এবং তাদেরও কিন্তু আকুতি ছিল যে তাদের যে চিকিৎসা ব্যয় রয়েছে সেটি যাতে সরকারের পক্ষ থেকে সঠিকভাবে বহন করা হয়, এবং যেই বিচারের আকাঙ্ক্ষা নিয়ে তারা বারবার রাজপথে যায়, সেই বিচারের আকাঙ্ক্ষাটি যাতে পূরণ হয়, সঠিক বিচারটি আসলে যাতে সুনিশ্চিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠিত হয়, সেই আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। এবং রাজনৈতিক হানাহানিতে যাতে নতুন করে কোনো প্রাণের বিনাশ না ঘটে, সেই আহ্বানটুকু ছিল কিন্তু এই পরিবারের কণ্ঠে, যারা আহত রয়েছেন তাদের কণ্ঠে এবং নেতাদের কণ্ঠে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদ্যা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।